নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পুষ্পে কীট সম। দিগেশ মহারাজ যখন এখানের ভারপ্রাপ্ত হয়ে এলেন দক্ষিণ ভারতের এই সুদূর শহরে, তখন একবারও ভাবেননি এখানে এত পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে। দিগেশ মহারাজ ডাক্তারি পড়েছিলেন পাটনা মেডিকেল কলেজে। সেখানে তার অ্যানাটমির অধ্যাপক ছিলেন ডক্টর পালিত, বাঙালি। তিনি মেধাবী ছাত্রটিকে স্নেহের চোখে দেখেছিলেন। নিজের বিষয় তো বটেই, চিকিৎসা শাস্ত্রের সমস্ত শাখাতে যাতে সর্বোচ্চ পদ পেতে পারে সেই চেষ্টাই করেছিলেন। সেই উপলক্ষেই বাড়িতে যাতায়াত শুরু হয়েছিল। না, আপনারা যা ভাবছেন তা নয়। শিক্ষকের বাড়ি যাতায়াত শুরু হওয়া মাত্রই গুরুকন্যার প্রেমে পড়েছিলেন বা কন্যা প্রেমে পড়ল, তা কিছুই হয়নি। উপরন্তু আশা ও কল্পনাতীত একটা ফলই হলো। ডক্টর পালিত বহুদিন ধরেই বেদান্তর দিকে আকৃষ্ট হচ্ছিলেন। সেই উপলক্ষ করে বহু সাধু ও সাধক সম্বন্ধে তার মধ্যে প্রধান হলেন শ্রীরামকৃষ্ণ। প্রিয় ছাত্রটিকে আকৃষ্ট করবার চেষ্টা করবেন, এইটাই স্বাভাবিক। জমি বোধহয় প্রস্তুতি ছিল, ফসল ফলতেও বিলম্ব হলো না। পাশ করার মাত্র 1 বছর আর বাকি থাকতেই ছাত্রপাঠে ইতি দিয়ে সোজাসুজি গিয়ে সন্ন্যাস ও তার ভূমিকা স্বরূপ ব্রহ্মচর্য গ্রহণ করলেন। তারপর যথার্থ অনুরাগের ফলে গুরু গৃহেও সবার প্রিয় হয়ে উঠতে বিলম্ব হলো না। শাস্ত্রচর্চাও অব্যাহত রইল, বরং তার আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করতে লাগলেন। এর মধ্যে বহুদিন কেটে গেছে। পালিত মারা গেলেন। তার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, বোম্বেতে থাকে। মেয়ে কনকের বিয়ে হয়ে গেছে তাও শুনেছে, তবে কোথায় এবং পাত্র কি করে তার খোঁজ করা হয়নি। দিগেশ মহারাজের বয়স এখন প্রায় 40-এর কাছাকাছি, হয়তো 1-আধ বছর বেশিও হতে পারে। তিনি যখনই যেখানের ভার নেন সেখানে বেদান্ত দর্শনের ওপর ক্লাস নেন, অবশ্যই ইংরেজিতে, নইলে এখানের শ্রোতারা বুঝবেন কেন। সেই উপলক্ষেই চার্জ নেবার 4 দিনের দিনই রবিবার পড়ল, ক্লাসের দিন। উনি প্রস্তুতি ছিলেন। 1.5 ঘন্টা বক্তৃতার পর উঠে দাঁড়িয়েছেন। শ্রোতা তথা ভক্তের দল প্রণাম করছে। হঠাৎ একটি বাঙালি মেয়ে এগিয়ে এসে বলল, আমাকে চিনতে পারছেন? এখানে বাঙালি, বিশেষ করে মেয়েদের কণ্ঠস্বর শোনবার আশা করেননি। বিস্মিত হয়েই তাকালেন একটু। বছর 30-এর মতো বয়স হবে, বিধবা, 2-3 গাছি করে চুড়ি হাতে, একটি সবুজ পাড় শাড়ি। এওদের কোনো চিহ্ন নেই কোথাও। বিস্মিত হয়ে চেয়েই আছেন। মহিলা হেসে বললেন, ডক্টর পালিতকে মনে আছে আপনার, যার জন্যে আপনার ডাক্তারি পড়া হলো না? আমি তার মেয়ে কনক। অতঃপর পরিচয় ঘনিষ্ঠ হতে দেরি হবে কেন? ওর কথাও সব শুনলেন। বিয়ে হয়েছিল এখানেই। ওরা নাকি 4 পুরুষে এদেশের অধিবাসী। এখানে ওদের সম্পত্তি বিস্তর। পাত্র শিক্ষক, তবে সেটা তার না করলেও চলতো। ভদ্রলোক, শিক্ষিত, সব দিক দিয়েই আকাঙ্ক্ষিত স্বামী। কিন্তু বিয়ের মাত্র 5 বছরের মধ্যে একটি 2 বছরের ছেলেকে রেখে হঠাৎই মারা গেলেন। সেই শোকে শ্বশুর পাগলের মতো হয়ে উঠলেন। বধূর 2 হাত ধরে বললেন, তুমি এখান থেকে যেও না মা, বিপুল সম্পত্তি, এই শিশুরই সব। তুমি তার সম্পত্তি না দেখলে জ্ঞাতিরা সব কেড়ে নেবে। সেই জন্যেই কোথাও যেতে পারিনি কনক। শেষ মাস 4-এর মধ্যেই শ্বশুরের সেরিব্রাল স্ট্রোক হলো। তারপর 3 বছর প্রায় অনড়, কথাও পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। সে অবস্থায় তাকে ফেলে কোথায় যাবে সে? যাবেই বা কোথায়?
ছেলের বিষয় সে যদি না রক্ষা করে তবে তো সব যাবে। এই জন্যেই আরও। তবে ছেলেটা ভালো হয়েছে, মিশনারি স্কুলে দিয়েছে, ভালোই পড়াশোনা করছে। প্রথম যেদিন নিমন্ত্রণ করে খাওয়াবার প্রস্তাব করেছিল কনক, মহারাজ সোজাসুজি প্রত্যাখ্যান করেছিলেন। বলেছিলেন, যদি কিছু রেঁধে খাওয়াতে চাও বাঙালি রান্না, এই 4 জন আছি আমরা, সকলের মতোই রেঁধে পাঠিয়ে দিও। হয়তো দুঃখিত হয়েছিল কনক, কিন্তু কিছু বলেনি। পরপর 3-4 দিনই কিছু কিছু রেঁধে পাঠিয়েছিল। এখানে মঠে মাছ হয় না, সেজন্যে দিন 2 মাছও রেঁধে পাঠিয়েছে। এরপর কনক একদিন প্রস্তাব করল, বাবার বইগুলো আমার কাছে আছে, পড়ার চেষ্টা করি, ঠিক বুঝতে পারি না। আপনি যদি 1-8 দিন অবসর সময়ে এসে আমাকে একটু গাইড করেন তো আপনার গুরুঋণটা অন্তত শেষ হয়। প্রথমেই বেঁকে দাঁড়িয়েছিলেন মহারাজ, কিন্তু এই শেষের কথাটাই কেমন যেন দুর্বল হয়ে পড়লেন। সত্যি ডক্টর পালিত তাঁকে অপত্য স্নেহে লালন করেছেন, এ পথও তিনিই দেখিয়েছেন। একটু ইতস্তত করে বললেন, আচ্ছা চেষ্টা করে দেখব, তবে কথা দিতে পারছি না। কনক তাতেই কৃতার্থ হল। কাজের ফাঁকে ফাঁকেই অবশ্য আসতেন, কিন্তু 2-4 দিন একটু নাড়াচাড়া করে দেখলেন পণ্ডিত বাবা একেবারে অজ্ঞ রেখে যাননি। মোটামুটি ভালো পড়াশুনো করেছে, বইও বিস্তর সব ঝেড়ে মুছে ঠিক করে রেখেছে। এর কোনো কোনো বই ওঁরও পড়া হয়ে ওঠেনি। ফলে একটু আধটু দেরি হতে লাগলো বাড়ি ফিরতে। আগ্রহী ছাত্রীর পাঠে যত্ন আছে, যা পড়ে মনে রাখে, এমন ছাত্রীকে কোন শিক্ষক না পছন্দ করবেন? এর মধ্যে একদিন দেরি হয়ে গেছে। সেখানে তো সেই ঠান্ডা ভাত, আমার সব করা আছে, একটু খেয়ে যান বলে একদিন চেপে ধরল কনক। একটু ইতস্তত করে রাজি হয়েও গেলেন। তারপর অবশ্য আবিষ্কার করলেন অনেক কিছুই রান্না আছে, ভালো মিষ্টি খাবার, তাও বাড়িতে করা, শুধু লুচি 6খানা ভেজেছিল। তারপর অবশ্য 2-1 দিন বাধা দিয়েছিলেন, তারপর একদিন খেতে হলো। ক্রমশ পড়া খাওয়া গল্পে ফিরতে অনেক দেরি হতে লাগলো। আরও কিছুদিন পরে খাওয়াটা প্রায় নিত্য হয়ে উঠল, বিলম্বও সেই মতো। এর মধ্যে একদিন রাত 8টার পর প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলো। রাত 1টা যখন বেজে গেল তখন আর ফেরার চেষ্টা করলেন না। প্রত্যুষেই মঠে ফিরলেন। অকারণেই বর্ষার প্লাবন্যর কৈফিয়তও দিলেন একটা। বিরক্তির ভাবও দেখালেন, যদিও বাকি সাধুরা কেউ একটি কথাও বললেন না। এই নীরবতার অর্থ বোঝা গেল দিন 4 পরে। টেলিগ্রাম করে হেড অফিস থেকে জানানো হয়েছে, যে সাধু হিসেবপত্র দেখেন তাকেই সব চার্জ বুঝিয়ে যেন দিগেশ মহারাজ মঠ ত্যাগ করেন, এর সঙ্গে না আর কোনোদিন প্রবেশের চেষ্টা করেন। টেলিগ্রামটা হাতে করে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। ঘাড় না তুলেও বুঝতে পারলেন সবাই বাঁকা চোখে তাঁর দিকে চেয়ে আছে। সাধুদের মুখভাব নির্বিকার, কিন্তু মনোভাব জানতে বাকি নেই। খানিক পরে হঠাৎই উঠে পড়লেন। অল্প 2-4খানা বহির্বাস ও জামা, 2টো টুপি ও কখানা বই একটা ব্যাগে পুরে নিয়ে বেরিয়ে গেলেন। চার্জ বোঝাবার কিছু নেই, হিসেব ও ক্যাশ অন্য সাধুর হাতে, তাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। তারপর কি হলো, কোন ট্রেনে কোথায় গেলেন, টাকা পয়সা কে দিল, কোথায় থাকবেন, কি মতলব, কিছুই বোঝা গেল না। এরা হেড অফিসে রিপোর্ট করে দিলেন সেই দিনই। দিন 5-6 কনকও কোনো খবর পায়নি। ভেবেছিল সেদিন রাত্রে থাকার জন্য বা থাকতে বাধ্য করার জন্য বোধহয় লজ্জিত এবং রুষ্টও হয়েছেন। উনি সেই ঝড় বৃষ্টির মধ্যেই যেতে চেয়েছিলেন, তাই থাকতে না দিলেই হতো। তারপর লোক পাঠিয়ে খবর নিতে গিয়ে শুনল যে
তিনি আর ও মঠে নেই। কোথায় আছেন বা গেছেন কেউ জানে না। কনক দীর্ঘকাল এখানে আছেন, ধনী গৃহিণী। বাকি খবর বার করতে বেশি দেরি লাগলো না। তিনি একেবারে রণচণ্ডী মূর্তিতে আশ্রমে গিয়ে হাজির হলেন। আপনারা এই সাধু হয়েছেন? এত ছোট মন আপনাদের! সেদিন সেই প্রচণ্ড ঝড় জলের মধ্যে তাকে ছেড়ে দিলে ভালো হতো। মহারাজ আমার বাবার ছাত্র, তার কাছেই অদ্বৈত বেদান্ত শিখেছেন। আমি বিধবা হয়েছি, একা ছেলে নিয়ে থাকি, সম্পত্তি আগলাতে দিন যায়, কোথাও যেতে পারি না। আমি চেয়েছিলুম ওর কাছে একটু পাঠ নিই, তিনিও না বলতে পারেননি। চলুন আমার সঙ্গে, সেই সব বইয়ের ওপর তাঁর নিজের লেখা নোট দেখবেন। ছি ছি, এত ছোট মন আপনাদের! ছি! মহারাজদের তরফ থেকে অনেক কিছুই বলবার ছিল, কিন্তু রুদ্রমূর্তির সামনে আমতা আমতা করা ছাড়া কিছু বলতে পারলেন না। আমাদের বলছেন কেন? কর্তৃপক্ষ যা বলবেন তাই তো হবে, ইত্যাদি। কনক ওদের সহজে ছাড়ল না, সোজা হেড অফিসেও এলো ঝগড়া করতে। তবে সে খুব সুবিধে হলো না। তাঁরা পরিষ্কার বললেন, ঘরের মধ্যে কে কি করছে, কতটা নির্মল আছে, তা আমাদের জানা সম্ভব নয়। সেই জন্যেই কতকগুলো কড়া নিয়মকানুন করে রাখতে হয়েছে। সে কথা তাঁরও জানা আছে নিশ্চয়ই। এতটা কড়াকড়ি না রাখলে প্রতিষ্ঠান রাখা সম্ভব নয়, বিশেষ সাধুদের প্রতিষ্ঠান। এরপর অন্য সব পথ ধরতে হলো। প্রথমত কাগজে বিজ্ঞাপন দিলেন, নাম ধাম না দিয়েই সংকেতেই নিজের পরিতাপ এবং ওর সঙ্গে দেখা হওয়ার জন্য অনুরোধ জানিয়ে, ইংরেজি, বাংলা, তামিল ইত্যাদি সমস্ত রকম ভাষাতে। কোনো ফল হলো না। শেষে পুরস্কার ঘোষণা করে বক্স নম্বর দিয়ে বিজ্ঞাপন দিলেন, তাও বিশেষ কাজ হলো না। অবশেষে হতাশ হয়েই ফিরতে হলো। প্রতিদিনই নিজেকে অধিকতর অপরাধী মনে করেন আর চোখের জল ফেলেন। কনক সব আশা ত্যাগ করার ঠিক 2 বছর পরে হঠাৎ একটা চিঠি পেল। জড়ানো লেখা, বাঁকাচোরা হরফ, তবু মনে হলো মহারাজেরই লেখা। তাতে লেখা, অনেক দিন কাগজ কলমের সঙ্গে সম্পর্ক নেই, খবরের কাগজও পড়ি না। হঠাৎ যমুনোত্রী যাওয়ার সময় এক আশ্রমে একখানা পুরনো খবরের কাগজ হাতে পড়ল। তারই পার্সোনাল কলামে একটা অদ্ভুত বিজ্ঞাপন দেখলুম। এ অনুনয় ও অনুতাপ তোমারই, তা বুঝতে পারলুম। মনটা নরম হওয়ার কথা নয়, তবু তুমি অকারণে অনেক কষ্ট পাচ্ছ, আমার অন্যায়ের বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে। এই ভেবেই চিঠি দিচ্ছি। এক সাধুর আশ্রমে আছি আপাতত, তার সঙ্গেই যমুনোত্রী গিয়েছিলুম। অতঃপর মণিমহেশে গিয়ে মাস কতক থাকব, ওই সাধু বাবার সঙ্গেই। তারপর তিনি অন্যত্র চলে যাবেন, আমিও অন্য আস্তানা খুঁজব। এই ঠিকানা থেকে চিঠি দিচ্ছি। তুমি মিছিমিছি কষ্ট পাচ্ছ, হয়তো কি ব্যস্ত হচ্ছ, এই ভেবেই চিঠি দিলুম। তুমি যে এটা পেয়েছ সেটা জানিও, অকারণে কষ্ট না পাও, আর সেই জন্যেই জানাতে বলছি। আমি বেঁচে আছি আর সাধনার মধ্যেই আছি, এটা জেনে খুশি হলে তো? চিঠি পেয়ে উত্তর দেবার চেষ্টা করল না কনক। সোজা বাড়ি, ঘর, সংসার প্রভৃতির ব্যবস্থা করে নিজেই চলে গেল সেই ঠিকানায়। ওকে দেখে দিগেশ মহারাজ অবাক। তুমি এই কর্ম করে বসলে? এমন জানলে চিঠি দিতাম না। কেন, কি হয়েছে তাতে? কেন ওরা এই অন্যায় মিথ্যে সন্দেহ করে আপনার জীবনটা নষ্ট করে দেবেন? কেন কেন? শুনেছি তুমি শোধ তুলতে ঝগড়া করতে গিয়েছিলে। গেছিই তো, কেন যাব না? ওরা এ অবিচার করবেন কেন? মহারাজ কিছুক্ষণ চুপ করে রইলেন। এর মধ্যে ওকে দেখে কনকের চোখে জল এসে গেছে। এই চেহারা হয়েছে আপনার, বৃদ্ধ, শীর্ণ, অসুস্থ, এই 3-4 বছরের মধ্যে?
আবার বলছেন আমি অন্যায় করেছি ঝগড়া করতে গিয়ে। আস্তে আস্তে মহারাজ বললেন, ওরা নিয়ম করেছেন, তা করাই উচিত, কোনো অন্যায় করেননি। তুমি ঠিক করে বুকে হাত দিয়ে বলো দেখি, এইভাবে ক্রমে ক্রমে আমাকে বাঁচাতে চেয়েছিলে কি না? আমি সাবধান হতে চেষ্টা করেছি প্রথমটা, তাই বলেই তোমার এই জেদ, তাই না? মাথা হেঁট করতে হয় কনককে এবার। মহারাজ আরও বলেন, আমিও মনে মনে বিচার করেছি, আকর্ষণ একটু আমার দিক থেকেও ছিল। হয়তো তোমার এই জ্ঞানচর্চা থেকেই আকর্ষণের শুরু, কিন্তু সেইখানেই কি থেমেছে? আর তা থামেনি বলেই তোমার এত আকুলতা। আবারও কনকের চোখে জল ভরে আসে, মাথা হেঁট করে বলে, আমি আর আপনার কাছে কখনো আসব না, জীবনে দেখাও হবে না, চিঠিও দেব না, কেবল আপনি একটি প্রার্থনা রাখুন। কি বলো? শান্ত কণ্ঠে বলেন মহারাজ। আমার টাকা প্রচুর, জীবনে কোনো স্বাদ আহ্লাদ মেটাতে পারিনি তা দিয়ে। ছেলে বড় হয়ে হয়তো সব উড়িয়ে দেবে। আপনি যেখানে হোক, যেমন পছন্দ, একটি বেদান্ত মঠ করুন, সেই টাকাটা কেবল আমার কাছ থেকে নিন, এই ভিক্ষা। না না, তা হয় না। প্রায় ব্যাকুল হয়ে উঠলেন মহারাজ। না না, আর কোনো বন্ধনে যেতে বলো না লক্ষ্মীটি। এই যে তীর্থে তীর্থে ঘুরি, খাওয়া পড়া গরম জামা সব ঠাকুর জুগিয়ে দেন, আমি বেশ আছি, আর না। কনকও নাছোড় বান্দা, সেও মাটিতে পড়ে মাথা ঠোকে। শেষে মহারাজ বলেন, আচ্ছা ঠিক আছে, আমাকে একটা দিন ভাববার সময় দাও। তুমি তোমার ধর্মশালায় ফিরে যাও, স্নানাহার দেখছি কিছুই হয়নি। স্থির হও, শান্ত হও, কাল ভেবে উত্তর দেব। সত্যিই কনক এই কদিনের ধকলে ক্লান্ত হয়ে পড়েছে। সে আর একবার কথা নিয়ে অতিথিশালায় চলে গেল। মহারাজও দরজা বন্ধ করে ধ্যান জপে বসলেন। পরের দিন উঠে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে আসতে খুব একটা দেরি হয়নি কনকের। দ্রুত এসে দরজায় ধাক্কা দিতে দেখল ঘর খালি। সেই সাধু বাবা আছেন। পাংশু মুখে তাঁর কাছে গিয়ে প্রশ্ন করতে তিনি ওপরের আকাশের দিকে দেখিয়ে দিলেন। কোথায় আছে, কোথায় যাবে তা তো জানি না বেটি, দুদিনের সাথী আমরা, কেউ কাউকে নিয়ে মাথা ঘামাই না। কনক বেশ কদিন ধরে খুঁজল, চারিদিকে বিজ্ঞাপন দিল, পুলিশ অফিসারদের পুরস্কার দিতে চাইল, কিন্তু কেউই কিছু বলতে পারল না। যেন মানুষটা উবে গেল কনকের জীবন থেকে। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য। ফিরে আসছি খুব শীঘ্র নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।